নমস্কার। গুরুত্বপূর্ণ কোর্ট অর্ডার অনারেবল জাজ যেটা দিয়েছেন সেটা এখন আমার হাতে। আমি আগের ভিডিওতে বলেছিলাম, দেখুন দুপাতার অর্ডার, যে জাজ সাহেব যে অর্ডারটা দেবেন যতক্ষণ না সেটা আমাদের হাতে আসছে, নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে সেটা ঠিক করা যাবে না। তবু কালকেই আমরা সমস্ত ডিসিশন নিয়ে নেব যে আমরা কিভাবে এগোবো, পরের মুভমেন্ট কিভাবে হবে। যারা ছোটোবেলায় ঘুড়ি যারা উড়িয়েছেন তারা জানেন যে কি হয়, যে একটা ঘুড়ির সাথে একটা ঘুড়ির সাথে যখন প্যাঁচ হয় দুরকম টার্মস আমরা ইউজ করতাম। একটা হচ্ছে বেড়ে খেল আর একটা হচ্ছে টেনে খেল। তো টেনে খেল মানে হচ্ছে একদম ঘুড়ি দেখলাম গোত্তা মেরে তার পেটের মধ্যে দিয়ে দড়ি খুব জোরে টানবো, কেটে বার করে দেবে। আর একটা হচ্ছে বেড়ে খেল মানে সুতো ছাড়বো, কোনো সময় আবার সেটাকে টানবো, এরকম ব্যাপার। তো আমরা কিভাবে খেলবো, যে বেড়ে খেলবো না টেনে খেলবো, সেটা কালকে ডিসিশন নেব। এই কেসটার সবচেয়ে সুবিধা হচ্ছে এই কেসটাতে আমি নিজেই অ্যাপিয়ার হব। এই কেসটায় আমি অ্যাপিয়ার হব। পিটিশনার যে আছে সে হচ্ছে সঙ্গীতা ঘোষ, অর্থাৎ সন্দীপ ঘোষের মিসেস আর কি, অ্যাপিয়ার করেছেন। 4 জন লয়ার এখানে দাঁড়িয়েছেন পিটিশনারের হয়ে। যেখানে আপনারা জানেন যে কিছুদিন আগেই বিভিন্ন নিউজ মিডিয়াতে বলা হয়েছিল সূত্রের খবর অনুযায়ী যে সন্দীপ ঘোষের বাড়িতে কোনো বেআইনি কিছু নেই, কিন্তু তারপর 4খানা পাওয়া গেছে আর কি। 4 জন লয়ার দাঁড়াতে হয়েছে। এরা 30 তারিখ কেসটা ফাইল করেছিল। রিট পিটিশন নাম্বার হচ্ছে 25123। আপনারাও এটা হাইকোর্টে গিয়ে অ্যাপিলের সাইটে গিয়ে যদি আপনারা সার্চ করেন WPA রিট পিটিশন 25123 তো নেটেতে সমস্ত ডকুমেন্টসগুলো পাওয়া যাবে। এবার মেন বিষয়টা হচ্ছে কিভাবে খেলবো সেটা আগামীকাল আপনাদের বলবো। কারণ এই লড়াইতে মিশন ডেমোলিশন ওর বাড়িতে অন্তত হাতুড়িটা মারবো। তবেই আমি নিজেকে মনে করি আমার পেশার সাথে আমি একটা স্বচ্ছতা রাখবো, যে হ্যাঁ আমার এই পেশায় যে আমি আছি তার একটা কিছু করতে পারলাম। আমরা যখন একটা বাড়ি ডিজাইন করি সেটা যখন আমার ডিজাইন অনুযায়ী সব ঠিকমতো হয় তখন একটা কি মনে হয় যে হ্যাঁ একটা কিছু করলাম, সৃষ্টি করলাম। ঠিক তেমনই এই তিলোত্তমার জন্য আমি যদি লয়ার হতাম, লয়ার প্রফেশনেতে, আমার মনে আছে আমার দিদি উচ্চ মাধ্যমিক পড়ার পর আমাকে হাজরা ল কলেজে সেই সময় আমার মেরিট লিস্ট অনুযায়ী ডিরেক্টলি আমি ভর্তি হয়ে গেছিলাম। কিন্তু আমার মনে হলো যে না, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, এবং সেই কারণে পরবর্তীকালে আমি প্রথমে ডিপ্লোমা জ্ঞান ঘোষ, তারপর যাদবপুরে এক্সেট্রা এইভাবে চলছে আর কি। কিন্তু উচ্চ মাধ্যমিক পর যদি কোনো পেশায় ফার্স্ট আমি আসি সেটা হচ্ছে ল। তো যাই হোক, সে বিষয়টা এখানে আলোচ্য নয়, মানে এইসব বলে ভিডিওটাকে বাড়িয়ে কোনো কাজের কথা না বলাই ভালো, বেকার কথা বলে। এখন মুশকিল হচ্ছে এই অর্ডারটায় কী আছে, গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট আছে, ঠিক আছে? সেই পয়েন্টগুলোকে, বিশেষ করে কোর্টের অর্ডার প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এর থেকে যেটা মডার্ন ম্যানেজমেন্ট সায়েন্স আমি বলেছি না, যে আপনাকে মানুষ কি বলছে কোনো কাজ করতে গেলে, সিচুয়েশন কি আছে, আগে সেটাকে, সেই ডেটাটাকে কালেক্ট করা। যে কারণেই এখন ডেটা সায়েন্টিস্ট আর AI এর ডিমান্ডটা এটাই, যে প্রচুর ডেটা নিয়ে তারা কালেক্ট করে একটা পারমিউটেশন কম্বিনেশন করে একটা জায়গায় আসতে পারা যায়। তো ডেটা সায়েন্স ইজ আ হায়ার ম্যাথামেটিক্সেরই একটা পার্ট। যাই হোক, আমি আবার অন্য লাইনে চলে যাচ্ছি। এখন এই রিপোর্টগুলোর মধ্যে ওই বার্নার্ড শ বলেছিলেন যে 2টো লাইনের মধ্যে কি ফাঁক আছে সেইটাকে বোঝান। 26 তারিখ ওর বাড়িতে নোটিশ মারিয়েছি। আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা জানেন হয়তো যে 26 তারিখ ওর বাড়িতে আমি রিপোর্ট মারিয়েছি। ও 30 তারিখে যেদিন ইন্সপেকশনের ও কেস ফাইল করে, আর 1 তারিখে ও অর্ডারটা নেয়, যেদিন আর কি কর্পোরেশনের ইন্সপেকশন হচ্ছিল, ঠিক আছে? মানে 30 তারিখ কেস ফাইল করে 1 তারিখ সেটা কিন্তু হাইকোর্টে উঠেছে। মাইন্ড ইট, এরকম ডেট কিন্তু চট করে পাওয়া যায় না। 30 তারিখ কেস ফাইল করেছে স্টে অর্ডারের জন্য, 1 তারিখ কেসটা উঠেছে। তার মানে কি করে তুলেছে
সেই কথাটা আমি মিডিয়াতে বলতে পারবো না, ঠিক আছে? অনেকগুলো প্রশ্নচিহ্ন চলে আসে, এগুলো আমরাও করি ক্ষেত্র বিশেষে, কিন্তু সেটা আমরা বলতে পারবো না, সেটা একটা অন্য ব্যাপার। যাই হোক, সেই 1 তারিখের পর কলকাতা কর্পোরেশনের দুজন দাঁড়িয়েছে, সৃজন নায়ক, অতীশ কুমার বিশ্বাস, এই দুজনকে এসে, আর স্টেটের দাঁড়িয়েছে, স্টেট গভর্নমেন্টের হয়ে দাঁড়িয়েছে দুজন। অ্যাকচুয়ালি কোনো অর্ডার করতে গেলে স্টেটের এগেনস্টে তো এটা নিয়ম দাঁড়াতেই হবে, কিন্তু যেটা উচিত ছিল, কলকাতা কর্পোরেশন যখন নোটিশটা মেরেছিল, আমি বলেছিলাম আমার নামটা দিয়ে মারবেন যে কমপ্লেনার হিসেবে, যাতে আমাকে ও বাধ্য হতো পার্টি করতে, কিন্তু ও আমাকে পার্টি করেনি, কমপ্লেনার হিসেবে আমাকে পার্টি করেনি। আমি এবার অ্যাপিল করে আমি এই কেসটার পার্টি হব, এবং এই কেসটা আমি নিজে ডিরেক্টলি অ্যাপিয়ার হব। ওকে, সেটা কলকাতা কর্পোরেশনের আনসার হিসাবের সাথে আমি নিজে কথা বলে দেবো 14 তারিখ পর আর কি। তো আমি এবার বলি যে কী জিনিসটা দাঁড়ালো। বলছে, জাজ সাহেব বলছে যে পিটিশনার, সে বলছে যে পিটিশনার চ্যালেঞ্জেস দ্য নোটিস ডেটেড সেপ্টেম্বর 26, 2024, ওর বাড়িতে যেটা দেওয়া হয়েছে, issued under the section 544 of the Kolkata Municipal Act 1990. It has an acknowledged fact that the subsequent to the notice and inspection has already been conducted. ও স্বীকার করে নিচ্ছে এটা যে ইন্সপেকশন করতে দেওয়া হয়েছে। দ্য কর্পোরেশন কন্টেন্ট দ্যাট ইট হ্যাজ আইডেন্টিফাইড, এই পয়েন্ট একটু লক্ষ্য করুন, ইট হ্যাজ আইডেন্টিফাইড সেভারাল আনঅথরাইজড ইনস্টলেশন। এই ইনস্টলেশন কথাটায় একটু মার্ক করতে হবে, জায়গাটা পরে করে নেবো। দ্যাট ইজ দ্য ইনস্টলেশন। আমি কেন বলছি যে লয়ের ভাষায় ওপর আমরা সব কিছু নির্ভর করে, তো এই ইনস্টলেশন কথাটা এটাকে কোর্টকে মেনশন করতে হবে যে নট দ্য ইনস্টলেশন ইজ দ্য কনস্ট্রাক্টেড। যাই হোক, সেটা বলছি কেন। অ্যাট দ্য প্রেমিসেস at the premises in কোসেন্স, যে কলকাতা কর্পোরেশন মনে করেছে বেআইনি আছে, আমি সেখানে নোটিশ দিচ্ছি। স্পেসিফিক্যালি মেনশন করছে আ পারগোলা, আয়রন স্টেয়ারকেস, সোলার প্যানেল অ্যান্ড দ্য ব্রিক ওয়ালস হুইচ নেসেসিটেড দ্য ইন্সপেকশনস। এটা কলকাতা কর্পোরেশন কী কারণে নোটিশটা দিয়েছে সেটাও ব্যাখ্যা করেছে, যেটা জজ সাহেব বলছে যে ইন্ট্রোডাকশনেতে এগিয়ে জন্য কলকাতা কর্পোরেশনে গেছে, পিটিশনারের দাবি এটা। অ্যাট দ্য ফার্স্ট গ্ল্যান্স, কথাটা লক্ষ্য করুন জজ সাহেব কী বলছেন, অ্যাট ফার্স্ট গ্ল্যান্স। আমি মোটামুটি জিনিসটা দেখেছি, পুরোটা আমি এখনও অবগত হইনি। আই এম নট পারসুয়েডেড দ্যাট নেচার অফ দ্য ইনস্টলেশনস, আবার এই কথাটা আসছে ইনস্টলেশনস, একটা শব্দ একটা কেসের মেরিট বদলে দেয়। ইনস্টলেশন আন্ডারটেকেন বাই দ্য পিটিশনার, ওকে, ওয়ারেন্টস এনি ইন্টারভেনশন অ্যাট দিস স্টেজ। অর্থাৎ এটা এত লঘু একটা ম্যাটার এই স্টেজেতে, আমি যেখানে হাইকোর্টের মতো জায়গায় এত কেস চলে, সেখানে এগুলো একটা সিলি জিনিস, সামান্য কে পারগোলা করেছে বা করেনি সেগুলো নিয়ে কেন তুমি এসেছো। কিন্তু জাজ সাহেব তো জানেন না এটা অংশুমান সরকারের মিশন ডেমোলিশন চলছে, যে ওর বাড়িতে একটা হাতুড়ি মারবই, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, ইন দ্য লাইট অফ ফরগোয়িং দ্য কর্পোরেশন ইজ ডিরেক্টেড নট টু টেক এনি অ্যাকশন নিতে বারণ করছেন এই মুহূর্তে, কতদিনের জন্য, পিটিশনার ফর দ্য পিরিয়ড অফ দ্য 12 উইক ফ্রম দ্য ডেট অফ দ্য অর্ডার, অর্থাৎ 12 সপ্তাহ, 4 সপ্তাহে 1 মাস, 3 মাস তুমি ওর বাড়িতে কোনো রকমভাবে আঘাত করবে না। মানে জজ সাহেব জানেন যে 3 মাসের মধ্যে ওর অলরেডি সিবিআইয়ের কিনারা হয়ে যাবে। যাই হোক, সেই কারণে 3 মাসটা দিলেন ফ্রম দ্য ডেট অফ দ্য অর্ডার, আজকের দিন থেকে। ফার্দার মোর, পরের পয়েন্টটা দেখুন, কর্পোরেশনকে বলেছে shall submit the report within the 2 week,
2 সপ্তাহের মধ্যে ফলোয়িং দ্য আপকামিং পূজা ভ্যাকেশান, এই আপকামিং পূজা ভ্যাকেশানটা হয়ে যাওয়ার পর তোমার 2 সপ্তাহ আমায় সময় দিলাম, তুমি এই কেসটাকে ভ্যাকেশন ইন দ্য রেসপন্স টু দ্য অ্যালিগেশনস মেড ইন দিস রিট পিটিশন। Furthermore, the corporation shall submit the report within 2 weeks following the upcoming puja vacations in response to the allegations made in this the writ petition. এর সম্বন্ধে পুরো রিপোর্টটা আমাকে দাও, রাইট। দ্য ম্যাটার ইজ, এইবারের পয়েন্টটা দেখুন, দ্য ম্যাটার ইজ টু বি লিস্টেড 3 weeks আফটার, কারণ রিপোর্টটা পাওয়ার পর এই ম্যাটারটা লিস্টেড হবে। আফটার দ্য আপকামিং পূজা ভ্যাকেশনস আন্ডার দ্য হেডিং মোশন, অর্থাৎ কেসটা কিন্তু ডিসমিস করেনি জজ। জজ সাহেব বললো এই এখন এমনি পূজা ভ্যাকেশানের জন্য সেই 21 তারিখ খুলবে, আমাদের কোনো এখন ভাঙা চলবে না। তাহলে জজ সাহেব এইটাই বলে যে এর মধ্যে তুমি আমার রিপোর্টটা দাও এবং এটা মোশনে উঠবে। তাহলে ম্যাটারটা যেটা হলো, এরপর আমরা কিভাবে লড়াইটা করব। প্রথম হচ্ছে আমার এই কেসেতে এখন আমাকে ইন্ডিভিজুয়ালি পার্টি হতে হবে। তো এর যে পরের যে রিপোর্টটা তৈরি করব এটা হচ্ছে টেকনিক্যাল রিপোর্ট। এই টেকনিক্যাল রিপোর্ট তৈরি করবে এলবিএস বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, দুজনকেই লাগবে। তো এই রিপোর্টটা এবার তৈরি করা হবে। এই টেকনিক্যাল রিপোর্টের ওপর দাঁড়িয়ে এই কেসটা দাঁড়াবে এবং এই কেসের যে মেরিট, আমি এখনও গোটা বিল্ডিং ধরিনি, গোটা বিল্ডিংয়ের রিপোর্ট দিইনি। তার কতগুলো কারণ আছে। গোটা বিল্ডিং যে পয়েন্টটা আমি ধরেছি, হাইট অফ দ্য বিল্ডিং, যদি ওটা সত্যি হয়ে যায় তাহলে কর্পোরেশনের যে সিসি করিয়েছিলেন, ঠিক আছে, এবং যে রেগুলারাইজ করিয়েছিলেন, দুজন এসওবির চাকরি যাবে। তারা তো রিটায়ারমেন্ট এমনিতেই, বা দুর্নীতির জন্য তারা জেলে ঢুকবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জেলে ঢুকবে এবং তৎকালীন যার হাত দিয়ে এই গোটা প্রসেস, রেগুলারেশন প্রসেসটা হয়েছে, সে যে রিপোর্ট করেছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেও শ্রীঘরেতে যাবে। তো আমি সেই পোর্শনটা ধরিনি, আমি সেই পোর্শনটা যাচ্ছিও না। আমি শুধু ওর বাড়িতে হাতুড়িটা মারবো বলে ওর ওপরের পোর্শনটা নিয়েই কিন্তু লড়ছি। ওকে, তো আগামীকাল থেকে ফার্স্ট যেটা হচ্ছে যে এই কেসেতে এখন যেটা মেন যেটা হয়ে দাঁড়িয়েছে, লয়ারদের সাথে কথা বলে তো স্ট্র্যাটেজি ঠিক হবে, কিন্তু যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে পার্টি হওয়া আর টেকনিক্যাল রিপোর্টটা বিভিন্ন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড, ল, কর্পোরেশনস বুকস দিয়ে এটাকে তৈরি করা। তো সব কটাই জানতে পারবেন আগামীকাল। এটার বিষয় নিয়ে আমি আসব যে কিভাবে এটাকে অ্যাপ্রোচ করব কোর্টেতে। কেন কোর্টে খুব কম সময় পাওয়া যায়, তার মধ্যেখানে জিনিসটাকে, এর যে গুরুত্বটা, যেটা জাজ সাহেব বলছেন যেটা গুরুত্ব নেই, সেই গুরুত্বটা বোঝাতে হবে যে এটার কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সাইন যদি না থাকে, কাল কোনো কিছু হয়ে গেলে তো সেক্ষেত্রে লাইফ রিস্কের ব্যাপার আছে, সেটাকে এস্টাবলিশড করতে হবে এবং সত্যি সেটা আছে। আগামীকাল, আজকে রাত হয়ে গেছে, আগামীকাল সেটা নিয়ে বলবো। সবাই ঘুমিয়েছে, দেখবেন আমার একটা নতুন পুষি এসেছে। এবারে কারুর বাড়ি পায় না, এবারে আমাদের বাড়িতে চলে এসেছে। দেখুন এ শুয়ে আছে, দেখুন। ওই বল, তোর নাম বল, নাম বল। দেখেছেন কেমন আমার বাড়িটা মানে আস্থা হয়ে গেছে, যে যা পাচ্ছে এসে এখানে শুয়ে পড়ছে। একে এবারে অফিস বন্ধ করবো, একেও আমার চলে যাবে দোতলায়, দোতলায় গিয়ে দেখবেন সব শোবে। ওকে, গুড নাইট, আবার কাল দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন।